আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই এবং বোনেরা। আগামীকাল আপনাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। এর জন্য আমাদের পক্ষ থেকে ফাইনাল মডেল টেস্ট, একদম ফাইনাল মডেল টেস্ট 05, অর্থাৎ এটা পড়লে ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। চলুন আমরা শুরু করি। প্রশ্ন নাম্বার 1, বাংলা। লাল সালু উপন্যাসে অশীতির পর বৃদ্ধকে, অশীতি পর বৃদ্ধ হলো সোলেমনের বাপ। 2 নম্বর, আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল হলো সপ্তদশ শতাব্দীর কবি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের যুগ বিভাগ কোনটি? যুগ বিভাগ হলো 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। বউ ঠাকুরানীর হাট উপন্যাসের কাহিনী অবলম্বনে রচিত নাটক কোনটি? নাটক হলো প্রায়শ্চিত্ত, অর্থাৎ প্রায়শ্চিত্ত নাটকটি বউ ঠাকুরানীর হাট থেকে নেওয়া। বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি প্রথম বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়? কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়? অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হলো শব্দ। শব্দ শব্দ যেখানে সেখানে অর্থতত্ত্ব। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি? অর্থাৎ কোনটিতে অপপ্রয়োগ ঘটেনি? এখানে অ্যান্সার হবে ঘূর্ণায়মান। ঘূর্ণায়মানে এখানে অপপ্রয়োগ ঘটেনি। অবসেন্স, অবসিন, অবসিন এর প্রতিশব্দের অর্থাৎ এই শব্দের পারিভাষিক শব্দ কোনটি? পারিভাষিক শব্দ হলো অপভাষা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মোট মৌলিক স্বরধ্বনি হলো 7টি। ত্রিফলা, ত্রিফলা কোন ধরনের সমাস সাধিত শব্দ? এটি মূলত একটি দ্বিগু সমাস। চোখের বালি, চোখের বালি কোন তৎপুরুষ সমাস? চোখের বালি অলুক তৎপুরুষ সমাস। প্রত্যেক এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রত্যেক এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো প্রতি যোগ এক, অর্থাৎ প্রত্যেক। 13 নম্বর, নিপাতনের সিদ্ধ সন্ধি নয় কোনটি? নিপাতনের সিদ্ধ সন্ধি নয় সপ্তর্ষি। উড়নচণ্ডী, উড়নচণ্ডী বাগধারার অর্থ কি? এইটির অর্থ হলো অপব্যয়ী। অযাচিত অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে? এই অর্থে ব্যবহৃত হয়েছে গায়ে পরা। নগ, নগ বলতে কি বোঝায়? নগ বলতে সাধারণত বোঝানো হয় যে গমন করে না। হনন করার ইচ্ছা এক বাক্য, এই বাক্যের সংক্ষেপ কোনটি? এই বাক্যের সংক্ষেপ হলো জিজ্ঞাসা। লহরী, লহরী শব্দের অর্থ কি? লহরী শব্দের অর্থ হলো উর্মি। ঘোড়া মাংস খায় বাক্যটি অশুদ্ধ কেন? এই বাক্যটি অশুদ্ধ হলো যোগ্যতার অভাব, অর্থাৎ ঘোড়ার মাংস খাওয়ার যোগ্যতা নেই। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের মূলত যে বানানটি শুদ্ধ এটা আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। এরপরে আসুন ইংরেজি শুরু করি। পিক দ্য কারেক্টলি স্পেলড, নিচের কোনটি কারেক্ট স্পেলড? অর্থাৎ কারেক্ট স্পেলড হলো কনসেন্টিয়াস। এটা হলো কি? কনসিয়াস, কনসেন্টিয়াস, এটা হলো কারেক্ট স্পেল। অর্থাৎ CONSCIENTIOUS। দি টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, টিচার কি বলল? ছাত্রকে বলল ডোন্ট টেল এ লাই, অর্থাৎ কি? কখনো মিথ্যা বলবে না।
এখানে তাহলে কি বলতেছে, টিচার ছাত্রকে কি বললো, অ্যাডভাইস দিচ্ছে না। তাহলে এর সঠিক অ্যান্সার হবে দি টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট নট টু টেল এ লাই, অর্থাৎ ক নম্বর অ্যান্সার। দি অডিয়েন্স ল্যাপিং অ্যাট ডিফারেন্ট টাইমস, এখানে অডিয়েন্স একজন না বেশি, অর্থাৎ এখানে অডিয়েন্স কিন্তু একের অধিক, এজন্য কি ওয়াজ না হয়ে কি হবে, ওয়ার হবে, যেহেতু এটা প্লুরাল অর্থাৎ একের অধিক। 24 নম্বর, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কেন কারেক্ট সেন্টেন্স হলো। আমরা জানি ইট ইজ হাই টাইম এর পর কি বসে, মূলত বেস ফর্ম বসে, অর্থাৎ এটার ক নাম্বার অ্যান্সার, অর্থাৎ বেস ফর্ম বসবে, মূল ভার্ব বসবে। 25 নম্বর, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স, অর্থাৎ এটার কি বলছে যে কিপ দ্য ডোর ক্লোজড, অর্থাৎ কিপ দ্য ডোর ক্লোজড হলে তাহলে এখানে কোন সেন্টেন্স বসবে, ঠিক কিনা। 25 নম্বর, কিপ দ্য ডোর ক্লোজড, যদি আমরা বলি যে প্যাসিভ ফর্ম হবে কি গ নাম্বার, অর্থাৎ লেট, যেহেতু কিপ আছে তাহলে কি লেট দ্য ডোর বি কেপ্ট ক্লোজড, এটি সঠিক অ্যান্সার। বিনা মেঘে বজ্রপাত, এর ইংলিশ ট্রান্সলেশন কি হবে, এর ইংলিশ ট্রান্সলেশন হবে বোল্ট ফ্রম দ্য ব্লু। ফ্রান্স ইজ ফেমাস ফর ইটস কালচার অ্যান্ড আর্ট, অর্থাৎ এটার সংস্কৃতি এবং আর্ট অনুযায়ী কি ফ্রান্স বিখ্যাত। এখানে ফ্রান্স আসলে কি, ফ্রান্স একটি দেশ, অর্থাৎ ফ্রান্স হলো কি মাতৃভূমি, তাহলে কি মাতৃভূমিকে মূলত কি হয়, অর্থাৎ ফেমিনিন দ্বারা প্রকাশ করা হয়, এক্ষেত্রে কি বসবে সি কিন্তু দুটার সাথেই আছে, এক্ষেত্রে অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে ইজ নট সি, অর্থাৎ ইজেন্ট সি। 28 নম্বর, প্লিজ সিট ডাউন, এখানে কি বলতেছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ সেন্টেন্স, প্লিজ মানে কি দয়া করে, অর্থাৎ দয়া করে, এটি কি হবে, এটি একটি ইম্পেরেটিভ সেন্টেন্স। এরপরে আমরা দেখব দি ইংলিশ রোমান্টিক পিরিয়ড স্টার্টেড ইন, অর্থাৎ রোমান্টিক পিরিয়ড কত সাল থেকে শুরু হয়েছিল, এটি মূলত 1798 সাল থেকে শুরু হয়েছিল। হোয়াট টোকেন অফ লাভ ডিড অথেলো গিভ ডেসডেমোনা ইন শেক্সপিয়ার, অর্থাৎ ডেসডেমোনা, শেক্সপিয়ার স্পেলে ওথেলো, অর্থাৎ ওথেলো একটি কি নাটক, এই নাটকে ওথেলো ডেসডেমোনাকে কি দিয়েছিল, অর্থাৎ একটি হ্যান্ড কারশিপ, যার অর্থ কি রুমাল, অর্থাৎ রুমাল দিয়ে তাদের ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিল, এজন্য কি এটার ইংরেজি কি হ্যান্ড কারশিপ। এটা কিন্তু প্রিভিয়াস বিসিএসসি এরও কোশ্চেন, সো এটা বেশ গুরুত্বপূর্ণ। 31 নম্বর, দি ওয়ার্ড কটন ইজ টু, আমরা জানি কি কটন অর্থ কি সুতা বা তুলা, আপনারা যাই বলেন, অর্থাৎ এটি এক ধরনের পদার্থ, অর্থাৎ এটি হবে কি ম্যাটেরিয়াল নাউন। হুইচ প্লুরাল ফর্ম অফ মাউস, মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, MICE, মাইস। 33 নম্বর, দি প্লুরাল ফর্ম অফ সোয়াইনের প্লুরাল ফর্ম সোয়াইনি, অর্থাৎ এটার কোনো চেঞ্জ নেই। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, দেখুন এখানে ইউ এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে, তাই আর্টিকেলসের নিয়ম অনুযায়ী 34-এর ক অর্থাৎ এ নাম্বার অ্যান্সার হবে। দোজ বিলং টু মাই ব্রাদার, হেয়ার দোজ ইজ এ কি, আমরা জানি দিস দ্যাট দোজ এগুলো কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ইট ইজ হাই টাইম দ্য প্রজেক্ট, এখনই সময় কি প্রজেক্টের এখনই সময়, আমরা জানি কি এখানে কি হবে যে টু প্লাস, অর্থাৎ টু প্লাস মূল ভার্ব বসবে, টু প্লাস বেস ফর্ম বসবে, অর্থাৎ 36 নম্বরের ক নাম্বার অ্যান্সার হবে টু স্টার্ট।
টুর সাথে মূল ভার বসবে, টু প্লাস বেস ফর্ম, বসবে ভার্বের। দেয়ার আর অনলি এ লিমিটেড নাম্বার অফ টিকিটস অ্যাভেলেবল। হেয়ার অনলি ইজ কি, অর্থাৎ অনলি এখানে কি, অনলি হলো একটি অ্যাডভার্ব। ড্যাশ পহেলা বৈশাখ, দেয়ার ইজ এ ফেস্টিভ্যাল মুড ড্যাশ দ্য কান্ট্রি। এখানে অ্যান্সার হবে গ নাম্বার, অন, অর্থাৎ অন পহেলা বৈশাখ দেয়ার ইজ এ ফেস্টিভ্যাল মুড থ্রু আউট, এখানে হবে কি থ্রু আউট দ্য কান্ট্রি। হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ গ্লিব, গ্লিবটা এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ? আমরা জানি যে গ্লিব অর্থ হলো অনর্গল কথা বলা, অর্থাৎ অনর্গল কথা বলে, এটি হলো তার গুণ বোঝাচ্ছে, এজন্য কি দোষ গুণ অ্যাডজেক্টিভ। দি মুভমেন্ট কুইকলি, এখানে কি বলছে, দি মুভমেন্ট কুইকলি গেইনড এ ফলোয়িং অ্যামং ইয়ং পিপুল হেয়ার ফলোয়িং ইজ কি, অর্থাৎ হেয়ার ফলোয়িং, এখানে ফলোয়িংটি কি, এখানে ফলোয়িং হবে একটি নাউন। এখন গণিত অংশ দেখা যাক, আশা করি আপনাদের কাছে সহজ লাগছে। 41 নম্বর, a প্লাস বি প্লাস সি সমান 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 9 হলে তবে কি, তবে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান কত? দেখুন এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি সূত্র দিয়ে করতে যাই তাহলে কিন্তু এটি বেশ বড় হবে। তাহলে আমরা করব এভাবে, যে এখানে কি আছে, যে 5, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস এই 9, অর্থাৎ এই 9, 5 স্কোয়ার মাইনাস 9 সমান কত আসে, অর্থাৎ 25 থেকে 9 বাদ দিলে কত, এখানে হচ্ছে কত 16। ওই যে ওই পাশে ছিল যে 2 ইন্টু, অর্থাৎ এইখানে কি ছিল, যে সূত্রের ওই পাশে কি ছিল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, ওই পাশে কি ছিল সিএ ছিল। তাহলে কি এই 16কে কি হবে 2 দ্বারা, এই পাশের 2 এই পাশে এসে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দ্বারা 16কে ভাগ করলে কত হয় 8, অর্থাৎ এই অঙ্কটির সঠিক অ্যান্সার কত 8। এরপরে দেখি 42 নম্বর, নিচের কোনটি 3x² মাইনাস 16 মাইনাস 12 এর একটি উৎপাদক? এখন দেখুন এখানে কত হচ্ছে 3 বারং কত 36, 3 বারং কিন্তু 36, তাহলে আমাদের মাঝে 36 আনতে হবে। মাঝে যদি 36 আনতে যায় তাহলে কত হয়, যে 18 গুণন 2 36, তাহলে এখানে হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটি কত মাইনাসের আছে, তাহলে 18 গুণন 36 আমরা হচ্ছে কি মাইনাসের সংখ্যাটি 18 নিব এবং কি করব প্লাসের সংখ্যা কি নেব 2x নিব, এটা হচ্ছে 18। তাহলে কি এখানে কাটাকাটি গিয়ে কি হবে ওই মাইনাস 16xই বাঁচবে, অর্থাৎ এটা পরবর্তীতে লসাগু করলে অর্থাৎ কমন নিলে আমরা মূলত যে অ্যান্সারটি পাবো সেটা হলো 3x প্লাস 2, অর্থাৎ 3x প্লাস 2। এরপরে দেখি, মনে করেন আপনি কালকে পরীক্ষায় টিকে গেছেন, তাহলে আপনাকে কি করতে হবে ভাইবা বোর্ডে যেতে হবে। তাহলে আপনি ভাইবা বোর্ডে গেলেন, একজন বোর্ড সদস্য, অর্থাৎ ভাইবা বোর্ডে একজন বোর্ড সদস্য একটি বিষয়ে আপনার মতামতের বিপরীত হতেই পারে, বিপরীত মত পোষণ করলেন। বিপরীত যদি মত পোষণ করেন আপনার ভাইবা বোর্ডের চেয়ারম্যান বা যে কোনো একজন, আপনি তখন কি করবেন, আপনার করণীয় কি? আপনার করণীয় হলো যুক্তি নির্ভরভাবে নিজের মতামত ব্যাখ্যা করবেন, আপনার যুক্তি অনুযায়ী ব্যাখ্যা করবেন। স্যার যেটা বলছে সেটা না বললেও আপনার চলবে, কিন্তু আপনার সে পক্ষে সত্য যুক্তি থাকতে হবে। এটা হলো 5% হার মুনাফায় 5200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? দেখুন এই অঙ্কটি যদি আপনি সূত্র দিয়ে করেন তাহলে অনেক সময় অনেকের ক্ষেত্রে ঝামেলা হয়ে যেতে পারে, আর যারা ভালো ম্যাথ পারেন তাহলে এই অঙ্কটি তাদের
কোনো সমস্যা হবে না, সূত্র দিয়ে করে ফেলতে পারবে। এটা যদি সূত্র দিয়ে করতে যান তাহলে এটা একটু কঠিন মনে হতে পারে অনেকের ক্ষেত্রে। আপনারা প্রথমে এই যে 5200, এই 5200-র 5% নেবেন, অর্থাৎ এই 5200-র 5% নেবেন। 5200-র কত নেবেন? 5% নেবেন। তাহলে এখানে 5200-র 5% কত হচ্ছে? 5200-র 5% হচ্ছে 260। 260 নেওয়ার পরে আমরা 5200 এর সাথে 260 যোগ করে দিব, অর্থাৎ এই 5200-র সাথে এই 5% 260 যোগ করে দিলে কত হয়? যোগ করলে হচ্ছে কত? এই শূন্য এই শূন্য 6 আর শূন্য কত হচ্ছে? 6। তাহলে কত? 5200 আর 260 অর্থাৎ 5460, অর্থাৎ এখানে 4, এখানে কত? 5460 হলো। এরপরে কি করবেন? এরপরে এখানে 2 ঘর পরে একটা দশমিক দিয়ে দিবেন, অর্থাৎ 54.60। 54.60 হলো। এক্ষেত্রে আপনি 54.60-কে আবার কি করবেন? 5 দ্বারা গুণ করবেন। 54.60-কে গুণন করবেন কত? 5 দ্বারা। 5 দ্বারা গুণ করলে আসে কত? 5 দ্বারা গুণ করলে আসে মোট আপনার 5400 কত? 60। অর্থাৎ 5 দ্বারা গুণ করলে এই 54.60-কে 5 দ্বারা গুণ করলে আসে কত? 273। 54, 5 5 25 কত? 250 আর 4 5 20 এবং 5 6 30, অর্থাৎ এখানে 3 আর অনে হচ্ছে 270। 273 কিন্তু আসলো। তাহলে কি করবেন? এই 5460 আমরা যে আগে পাইলাম, এই 5460, এই 5460 এর সাথে, অর্থাৎ এখানে এই 5460 এর সাথে 5460 এর সাথে এই 273, অর্থাৎ এই 273 যোগ করে দিবেন। 273 যোগ করে দিলে আসবে হলো কত? যেটা হচ্ছে কত? 5460। তাহলে 3, অর্থাৎ এখানে আসবে 3। 6 আর 7 13, 13-র কত? 3, হাতে আছে 1, 3, 3 আর 5, 3 আর 4 কত? 7, এখানে হবে 5, অর্থাৎ কত? অ্যান্সার হবে কত? 5733 টাকা। এটা অ্যান্সার। এরপরে যদি দেখি, যদি কোনো বহুভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের মানের অনুপাত 3:1 হয়, তাহলে তাহলে কি? তাহলে ওই বহুভুজটিতে মোট কতটি বাহু আছে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা যেটা দেখবেন সেটা হলো, যে অনুপাতটি প্রশ্ন দেওয়া থাকবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে 2 দ্বারা ওই অনুপাতকে গুণ করবেন। তাহলে 2 দ্বারা ওই অনুপাতকে গুণ করলে হচ্ছে এই পাশে 2 গুণন 3, আমরা এই পাশে কি দেব? অনুপাত দেব এবং 2 গুণন 1। এখনো কথা শেষ হয়নি। প্রথমে কি করলাম? 2 দ্বারা গুণ করলাম এবং 2 দ্বারা গুণ করলে যে রেজাল্টটা আসবে সেটা অনুপাত না রেখে আমরা সেটাকে যোগ করে দিব। তাহলে কত আসলো? 8। প্রথমে কি করবেন? অনুপাতকে 2 দ্বারা গুণ করে যোগ করলে যা আসবে সেটাই হবে অ্যান্সার, অর্থাৎ 8 হলো অ্যান্সার। দুইটি সংখ্যার গুণফল 2520 এবং সংখ্যা দুটির লসাগু 168 হলে প্রশ্ন বলছে গসাগু কত? তাহলে লসাগু দেওয়া আছে, গসাগু কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর একটি শর্টকাট হলো, লসাগু যত দেওয়া থাকবে তার সাথে আপনি অপশন টেস্ট করবেন, অর্থাৎ অপশনের কোনটা গুণ করলে, অর্থাৎ এই 168-র সাথে এই 4টার কোনটা গুণ করলে এই 2520 পাওয়া যাবে। দেখুন 168-র সাথে 5 গুণ করলে আর 2520 পাওয়া যাবে না। 12 গুণ করলে কি হবে? মনে হয় না। অর্থাৎ এটার সাথে গুণ করতে হবে কত? 168-র সাথে গুণ করতে হবে আপনাকে, অপশনটা গুণ করবেন। অপশন কোনটা গুণ করবেন? 25 যদি আমরা গুণ করি, দেখুন 2500, তাহলে কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে। 15 আমরা গুণ করতে পারি। 15 গুণ করলে হচ্ছে কত? 1500 এবং 60, 60-এর সাথে 15 গুণ করলে হচ্ছে কত? 600 আর 900, 900 আর হচ্ছে 8 15 কত? 8 10 কে 80, 120, অর্থাৎ 1080, অর্থাৎ 1500 আর 1020, সরি 1020, এই হলো 2520। তাহলে সঠিক অ্যান্সার 15।
48 নম্বর, একটি সুষম অষ্টভুজের অন্তকোণের সমষ্টি কত? একটি সুষম অষ্টভুজের অন্তকোণের সমষ্টি হলো 1080 ডিগ্রি। এটা কেন হলো ব্যাখ্যা তো অবশ্যই আছে। দেখুন, এটা নির্ণয়ের জন্য একটা সূত্র আছে। নির্ণয়ের সূত্র কি? 2n 2n মাইনাস 4 2n মাইনাস 4 ইন্টু 90 ডিগ্রি 90 ডিগ্রি। প্রশ্নে কি বলছে? অষ্টভুজ। তাহলে অষ্ট মানে কি? 8। তাহলে এই n এর এখানে 8 বসাই দিবেন। এখানে যদি 8 বসাই দেন তাহলে 2 গুণন 8 মাইনাস কত? 4। তাহলে 16 থেকে 4 বাদ দিলে কত হয়? 12। 12 সাথে 90 ডিগ্রি গুণ করলে কত হয়? আমরা জানি কি? 9 বারং 108, তারপরে 0 অর্থাৎ 180 ডিগ্রি। এই সূত্র দিয়ে এটা আপনারা ইজিলি করতে পারবেন। এরপরে প্রশ্নটি আমরা দেখি। একটি ত্রিভুজের পরিসীমা 420 মিলিমিটার, বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 5:12:13 অর্থাৎ 5:12:13 এবং হলে ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? এখানে বলছে যে পরিসীমা সমান, এখানে কি বলছে? যে পরিসীমা আমরা লিখব 420। ত্রিভুজের পরিসীমা কি? যে পরিসীমা সমান, এখানে যদি আমরা এক একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে যদি আমরা একে ক দ্বারা প্রকাশ করি, তাহলে তিনটি বাহুর যোগফল কত আসে? 5 আর 12 17, 17 আর 13 কত? 30, আর ওই ক অর্থাৎ 30 ক 30 ক। তাহলে এখানে কর মান কত? কর মান 30 দ্বারা যদি আমরা 420 কে ভাগ করি তাহলে কত? এই শূন্য কাটা, তাহলে 3×14 কত? 42। তাহলে কর মান কত? 42। এখন বলছে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য। এই বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত? 13। তাহলে এই 14 সাথে যদি আমরা 13 গুণ করে দেই, 13 আর 14 গুণ করলে কত হয়? অ্যান্সার হবে 3 4 কত? 12, 12 2, 3 1 3 আর ওই 1 4 অর্থাৎ কত? এখানে আসবে 8। 8 এই কত? 1 অর্থাৎ 182। 182 মিলিমিটার সবচেয়ে বড় বাহু। এরপরে একটি চৌবাচ্চায় 2টি নল আছে। প্রথম নল দ্বারা 20 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ এই অঙ্কটি সলভ করার ক্ষেত্রে এই ধরনের খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? মনে রাখবেন, এই অঙ্ক কিন্তু প্রত্যেকটা চাকরি পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। এই অঙ্কের শর্টকাট হলো, এখানে যে সময়টা দেওয়া থাকবে, যে সময়টি দেওয়া আছে তাকে 1/, তত আকারে লিখে নেবেন। অর্থাৎ কত? 1/20, এবং লিখে এটাকে কি করবেন? যোগ করে দিবেন। শর্টকাট, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, মনে না রাখলে হবে না। আর আপনি যদি শুধু ক্লাস দেখেন তাহলে কিন্তু হবে না, খাতা কলমে করতে হবে। 30 আর 20 এর লসাগু কত? 30 আর 20 এর লসাগু হলো কত? 60। 60 এর মধ্যে 20 কয়বার যায়? 3 বার। তাহলে কত? যোগ 30 60 এর মধ্যে কয়বার যায়? 2 বার। তাহলে কত? 5/60। 5/60 হলে কত হচ্ছে? 1/12। আমরা অ্যান্সার নেওয়ার ক্ষেত্রে শুধু নিচেরটাই নেব। এটাই হলো অ্যান্সার 12। দেখছেন আমরা কত শর্টকাটে এটি ম্যাথটি সলভ করলাম, অর্থাৎ 12 মিনিট হবে অ্যান্সার। এরপরে 24টি কলার ক্রয় মূল্য যদি 32টি কলার বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে ব্যবসায় কি হবে? লাল বাতি হবে। তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখছেন, আপনার যদি 32টি কলার ক্রয় মূল্য দিয়ে 24টি কলার ক্রয় মূল্য যদি 32টি কলার বিক্রয় মূল্যের সমান হয়, মনে করেন আপনি 32টি কলা বিক্রি করলেন 500 টাকা, 24টি কলা কিনলেন আপনি 500 টাকা দিয়ে, তাহলে আপনার ব্যবসায় কি লাভ হলো না লস হলো? অবশ্যই লস হলো। কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় অবশ্যই ব্যবসায় লস হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব? দুইটার পার্থক্য আমরা এখানে প্রথমে নিব হলো দুইটার পার্থক্য। কলা দুইটার পার্থক্য নেব। 34 এবং 32-এর কি করবে? এখানে দুইটার পার্থক্য, এখানে পার্থক্য লিখব। 32 থেকে 24 বাদ দিলে কত? দুইটার পার্থক্য নিব। পার্থক্য নেওয়ার পরে কি করব?
100 দ্বারা গুণ করে দেব। এরপরে কি বলছে, বিক্রয় সংখ্যা, আপনি কতটি বিক্রয় করলেন, বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয়ের কথা বলা হবে, অর্থাৎ তাহলে কত হলো 32টি কলা। আমরা এটা কি কাটাকাটি করব। এখানে 8 দ্বারা 32 এর মধ্যে কয়বার আসে, 4। 4 দ্বারা 25 এর মধ্যে 100 এর মধ্যে কয়বার যায়, 25 বার। তাহলে কি 25% লাভ হবে না ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। এরপরে প্রশ্ন দেখি আমরা, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর কি হলো, 9টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে। এই অঙ্কটি আপনি অনেকভাবে করতে পারেন, আবার অনেকে মুখে মুখেও করতে পারে। দেখুন, 180টি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল। তাহলে ভালো আম থাকলো কয়টি, এখানে প্রশ্ন কিন্তু ভালো আম আছে কয়টি, তাহলে ভালো আম থাকলে কত, 180 থেকে 9 বাদ দিলে কত, 171। এভাবে আপনি করতে পারেন, অর্থাৎ 100টি অর্থাৎ 180টি আমের মধ্যে পচে গেল 9টি, অর্থাৎ ভালো থাকলো কয়টি, 171টি। তাহলে চাইছে কি শতকরা, মানে কি 100টির মধ্যে কয়টি ভালো আছে। তাহলে এটা আমরা নির্ণয় করতে পারি যে 171 গুণন 100 অর্থাৎ ডিভাইডেড বাই 180। এটা কেন লিখলাম, যে 171টি অর্থাৎ 180টি আমের মধ্যে 180টি আমের মধ্যে ভালো আছে 171টি। তাহলে 100টির মধ্যে একটির মধ্যে কতটি আছে এবং 100টির মধ্যে কতটি আছে। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয়, এখানে হচ্ছে 18, 18 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে, যদি 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত 9। আর এখানে কত, এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণে 10। তাহলে দেখুন এখানে যদি কাটি, 9 দিয়ে যদি কাটি 17-এর মধ্যে কয়বার যাচ্ছে, একবার। এবং বাসে কত, 9 গেলে 8, অর্থাৎ 81। 81-র মধ্যে 9 কয়বার যাচ্ছে, 9 নং 81। তাহলে এই 19 গুণন 5 কত হচ্ছে, 5 19 95, অর্থাৎ এটি সঠিক অ্যান্সার। 1/2 এর শতকরা কত 3/5 হবে, অর্থাৎ 3/5 হবে কত। 1/2 এর শতকরা কত 3/5 হবে, কত 3/5 হবে। যদি আমরা এখানে 1/2 কে অর্থাৎ 1/2 কে x/200 আকারে লিখব, অর্থাৎ যত থাকবে তত সও, অর্থাৎ এটা 200 আকারে লিখব। এর সাথে গুণন দেব কত, এর সাথে গুণন হবে না, এখানে ইকুয়াল হবে, যেহেতু এর সমান চাওয়া হচ্ছে, অর্থাৎ 3/5। এখানে হবে কত, 3/5। তাহলে আমরা যদি গুণ করি তাহলে cos গুণফল, অর্থাৎ 5x ইজিক্যাল কত, 3 গুণন 200, অর্থাৎ কত হচ্ছে 600, ঠিক কিনা। তাহলে x সমান কত, তাহলে এখানে x হবে 600-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 120, অর্থাৎ অ্যান্সার হবে কত, 120%। 54 নম্বর, 30 গ্রাম ওজনের একটি গহনায় সোনা ও তামার অনুপাত 3:2। প্রশ্ন বলছে গহনাটিতে কি পরিমাণ তামা মিশালে সোনা ও তামার অনুপাত সমান হবে। এই ক্ষেত্রে হবে, এখানে কত 3 গুণন 2, অর্থাৎ কত হচ্ছে 6, 6 হচ্ছে 6। এই 6 দ্বারা আমরা এই অনুপাতটিকে গুণ করে দেখব। এখানে কত হচ্ছে 3 6 18, অনুপাত কত 6 দুগুণ 12। তাহলে বলছে কত তামার অনুপাত কত হবে, আর দুইজনের সমান হবে। এখানে কত, এই 18 হইতে হলে 12-র সাথে কত লাগবে 6, তাহলে অর্থাৎ অ্যান্সার হবে কত গ্রাম, 6 গ্রাম। পরে প্রশ্ন আমরা দেখি, পিতা ও 2 সন্তান, তাহলে এখানে কি পিতা একজন 2 সন্তান একজন, অর্থাৎ তাহলে কয়জন হলো 3 জন। এই বয়সের গড় 33 বছর। 2 সন্তানের বয়সের গড় 22 বছর হলে 22 বছর হলে পিতার বয়স কত। অঙ্কটি কিন্তু খুব ইজি, দেখুন আপনাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। 3 জনের যদি বয়স থাকে 33, তাহলে আমরা মোট বয়স কত হবে,
3 গুণন দেব 33, তাহলে কত হয়? 3 গুণন 33 হলে কত হচ্ছে? 99, 99 হচ্ছে। এরপরে 2 সন্তানের বয়সের গড়, তাহলে 2 সন্তানের মোট বয়স ভাগ করব 2 গুণন কত? 22, 2 গুণন 22 কত হচ্ছে? অবশ্যই 44। তাহলে সন্তানের বয়স আর এই মোট বয়স থেকে সন্তান দুইটার বয়স বিয়োগ করে দেবো। এখানে যদি আমরা 44কে বিয়োগ করে দেই তাহলে যেটা থাকবে ওটা কি? পিতার বয়স, অর্থাৎ কত? 55। 55 আর 44 কত হয়? 99, অর্থাৎ অ্যান্সার হবে কি? 55 বছর। কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির সাধারণ অন্তর, অর্থাৎ কি বলছে প্রশ্নের সাধারণ অন্তর কত? এটা সূত্র দিয়ে করলে অনেক বড় হয়ে যাবে। যারা দ্রুত পরীক্ষার হলে অ্যান্সার করতে চান, এটা কি রাখবেন? মুখস্থ, অর্থাৎ মুখস্থ করবেন, একদম ঠুটুস্থ, ঠোঁটের উপর থাকবে। এটার অ্যান্সার কত? -1। 56 অ্যান্সার কত? -1। 1 প্লাস 1/3 প্লাস 1/9 প্লাস ডট 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 এই ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি কত? প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে 3, 9, তারপরে এটা আসবে 1/27, তারপরে আসবে 1/81, অর্থাৎ প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে এটি একটি কি? গুণোত্তর ধারা। যেহেতু এটি একটি গুণোত্তর ধারা, তাহলে এই সমষ্টির সূত্র দিয়ে এই অঙ্কটি করতে হবে। অর্থাৎ এই পাশে যদি আমি দেই হলো যে কি সামেশন 5, যেহেতু কি বলছে 5টি পদের সমষ্টি, তাহলে সূত্র আমরা কি সূত্র জানি? সূত্র জানি যে হচ্ছে এখানে কি a ইন্টু হবে a ইন্টু 1/r⁴ মাইনাস 1 r⁴ কি n r⁴n, এবং নিচে কি হবে 1 - r। এটি হলো কি গুণোত্তর ধারার সমষ্টির সূত্র। তাহলে অঙ্কটি কিভাবে হবে? এখানে কি প্রথম পদ, অর্থাৎ কি 1 ইন্টু এখানে কত 1 মাইনাস এখানে n, অর্থাৎ যেহেতু 1 মাইনাস এখানে r, এখানে n, এই n কি হবে? n সমান কত? n সমান 5। তাহলে আপনারা এভাবে বসালে কিন্তু অঙ্কটি ইজিলি ভাবে হয়ে যাবে। সূত্র দিয়ে অঙ্কটি করতে হবে, গুণোত্তর ধারার সমষ্টির সূত্র দিয়ে করতে হবে। 58, একটি সংখ্যা 301 হতে যত বড়, 381 হতে তত সংখ্যাটি ছোট। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনারা যে দুটি সংখ্যা দেওয়া থাকবে, অর্থাৎ প্রশ্নে যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার চলে আসবে। 301 এবং 381, তাহলে দুটি যোগ করব, 301 এবং 381 যোগ করলে হচ্ছে কত? 682। 682কে 2 দিয়ে ভাগ করব, 682কে 682কে যদি 2 দিয়ে ভাগ করি, 6-এর মধ্যে কয়বার যাবে? 2, 3 বার। 8-এর মধ্যে কয়বার? 4 বার। তারপরে কত? 2-এর মধ্যে কত? 1 বার। অর্থাৎ অ্যান্সার কত হবে? 341। এরপরে 10টি সংখ্যার যোগফল 520, এদের প্রথম 4টির গড় 48 এবং শেষ পাঁচটির গড় কিন্তু দেওয়া আছে 38। শেষ পাঁচটির গড় 38 হলে প্রশ্ন বলছে পঞ্চম, অর্থাৎ কি পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম সংখ্যাটি কত? এখানে বলে দিছে যে প্রথম 4টির গড় 48, তাহলে আমরা কি করব? পিতা পুত্রের অঙ্কের মতোই 4 গুণন 48, 4 গুণন 48 কত হয়? আমরা জানি 4 × 5 = 200, তাহলে 4 × 2 = 8 বাদ যাবে, অর্থাৎ কত হচ্ছে? 192। এবং পরবর্তীতে আমরা দেখি যে 5টির সংখ্যাও কিন্তু দিয়ে দিয়েছে, 5টির গড় কত? তাহলে 5 গুণন 38, এখানে কি হবে? 5 গুণন 38, 5 গুণন 38 করলে কত হচ্ছে? 5 × 8 = 40, শূন্য হাত আছে 4, 3 × 5 = 15, 4, অর্থাৎ 190। তারপরে এই দুটো আমরা কি করব? যোগ করে দেবো। 190 এবং 192 যোগ করলে কত হয়? 190 এবং 192, তাহলে কি 100 100 200, 90 90 180, 380 আর এই 2, তাহলে কত হচ্ছে? 382। 382 আমরা এই 9টি সংখ্যার কি পেলাম? যোগ পেলাম 382। 382 কি করব? এই 520 থেকে
520 থেকে 382 কি করব, বিয়োগ করে দেব। 382 যদি 520 থেকে মোট সংখ্যা থেকে 9টি সংখ্যা বিয়োগ করে দেয়, তাহলে আমরা পঞ্চম সংখ্যাটি পাবো। অর্থাৎ বিয়োগ করলে এর মান দাঁড়ায় কত, হলো 0, অর্থাৎ 10 থেকে 2 বাদ দিলে কত, 8, হাতে আছে কত, 1, 8 একে 9, 12 থেকে 9 বাদ দিলে কত, 3, হাতে আছে 1, 3 একে 4, 5 এতে 4 বাদ দিলে 1, অর্থাৎ 138 হলো অ্যান্সার। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এরপরে আসুন আমাদের স্পেশাল ভেরি ভেরি স্পেশাল সাধারণ জ্ঞান। অবশ্যই আপনারা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। 61 নম্বর প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাসাগরে অবস্থিত? এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে কত সালে? এটি ঘোষণা করে 2016 সালে। বসফরাস প্রণালী কোন দুটি সমুদ্রকে সংযুক্ত করেছে? এটি মূলত কৃষ্ণ এবং মর্মর সাগরকে সংযুক্ত করেছে। ডোমিনো তথ্য কোন প্রেসিডেন্টের সময় প্রথম ইন্দো চীনে প্রয়োগ করা হয়? এটি মূলত প্রয়োগ করা হয়েছিল ডুয়াইট ডি আইজেনহাওয়াতে। ন্যাটোর বর্তমান সদস্য কত? আপডেট তথ্য সবসময় পরীক্ষায় আসে। ন্যাটোর বর্তমান সদস্য হলো 32টি দেশ। বাসেল কনভেনশন কোন দেশে গৃহীত হয়েছিল? বাসেল কনভেনশন গৃহীত হয়েছিল সুইজারল্যান্ডে। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি মূলত গান্ধীনগর, ভারতে অবস্থিত। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতু কোনটি? বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতু চীনে অবস্থিত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। এরপরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? এর সর্বশেষ সদস্য দেশ হলো ইউক্রেন। শশাঙ্ক প্রাচীন বাংলার কোন জনপদের রাজা ছিলেন? রাজা শশাঙ্ক প্রাচীন বাংলার গৌড় জনপদের রাজা ছিলেন। বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা জানি কি? বিএডিসির পুনরূপ হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একত্রিত হয়ে কি গঠিত হয়? এটি একত্রিত হয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি কোথায় অবস্থিত? এটি অবস্থিত নেত্রকোনায়। দেশের প্রথম লোহার খনির সন্ধান পাওয়া যায় কোন জেলায়? এটি পাওয়া যায় দিনাজপুর জেলা, অর্থাৎ লোহার খনির সন্ধান। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা উল্লেখ আছে? এটি মূলত 117 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। রাজনৈতিক দল কিসের ভিত্তিতে সংগঠিত হয়? রাজনৈতিক দল নীতি ও আদর্শর ভিত্তিতে সংগঠিত হয়। রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে? দুর্জয় ভাস্কর্যটির শিল্পী হলো মিনাল হক। এটা হল কি? মিনাল হক। এরপরে দেখি জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয় কবে? এটা একটা কি? 5 স্টারের কোশ্চেন, এটা বেশ গুরুত্বপূর্ণ। জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয় 5ই আগস্ট। বাংলাদেশ সরকার কত সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করে? এটি করে 1973 সালে। স্ট্যাটিকর কোন উপাদান দিয়ে তৈরি? স্ট্যাটিক রস তৈরি করা হয় ফ্লিপ ফ্লপ দিয়ে। অর্থাৎ এই মডেল টেস্টটি এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ।